ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বই জৈব রসায়ন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি জৈব রসায়নের প্রাথমিক ধারণাটা দিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, আজ আমি যে পাঠটা পড়াবো সেটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা ও ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, দেখো কার্বনের চতুর্যোজ্যতা, এই কথাটা থেকে তোমরা কি বুঝতে পারছো না? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। তাহলে কার্বনের যোজ্যতা কত পেলাম না? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কেন কার্বনের যোজ্যতা আমরা 4 লিখছি না? কার্বন পরমাণুর যদি গঠন আমরা খেয়াল করি সেখানে দেখতে পাবো যে কার্বন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কিন্তু 4টি ইলেকট্রন থাকে। সেই কারণেই কিন্তু কার্বন পরমাণুর যোজ্যতা সবসময় আমরা 4 লিখি। আর যে কারণের জন্য হচ্ছে সেটা কিন্তু আমি পাশে লিখে দিচ্ছি। 4টি ইলেকট্রন থাকে, সেই কারণেই কি না কার্বনের যোজ্যতা 4 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো এইটুকু। এবার আমরা জানবো যে কার্বন পরমাণু সবসময় কোন ধরনের বন্ধন গঠন করে। কি বললাম না? কার্বন পরমাণু সবসময় কোন ধরনের বন্ধন গঠন করে। ঠিক আছে, কার্বন পরমাণু যার সঙ্গেই বন্ধন গঠন করুক না কেন সবসময় কিন্তু কার্বনের বন্ধনটা কিরকম প্রকৃতির হয়? কার্বনের বন্ধনটা কিন্তু সমযোজী প্রকৃতির হয়। কখনো কিন্তু তড়িৎযোজী বন্ধন তৈরি হয় না কার্বন পরমাণুর মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার দেখো, যে পার্টটা এবার আমরা আলোচনা করব নেক্সট হিসাবে, সেটা কি না কার্বন পরমাণুর গঠন। বিজ্ঞানী কেকুলে সর্বপ্রথম কিন্তু কার্বন পরমাণুর ধর্ম ও কার্বন দ্বারা গঠিত যৌগের গঠন সংক্রান্ত একটি মতবাদ প্রকাশ করেন। এবার দেখো, এখান থেকে আমরা কি জানতে পারছি? তার মানে না বিজ্ঞানী কেকুলেই প্রথম কার্বন পরমাণুর একটা প্রাথমিক ধারণা দেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে কেকুলে বর্ণিত এই স্ট্রাকচারটি বা আকারটি সেটা কিন্তু বিভিন্ন জৈব যৌগের ভৌত রাসায়নিক ধর্ম, আইসোমার গঠন করার ক্ষমতা ইত্যাদি ব্যাখ্যা করতে অসমর্থ। এই কারণে পরবর্তীকালে বিজ্ঞানী ভ্যান টপ ও লা বেল কার্বন ঘটিত কিছু বিশেষ জৈব যৌগের ধর্ম সংক্রান্ত পরীক্ষালব্ধ ফলাফলের ব্যাখ্যা করার জন্য কার্বন যোজ্যতার সমচতুস্থলকীয় মডেলটি প্রস্তাবনা করেন। তিনি কার্বন পরমাণুর যে সমচতুস্থলকীয় মডেলটি প্রস্তাবনা করেন সেখানে কিন্তু 3টে পয়েন্ট উল্লেখ করেন। প্রথম পয়েন্টটা কি না? প্রথম পয়েন্টটি হচ্ছে কার্বনের 4টি যোজ্যতা কখনোই এক সমতলে থাকে না। দ্বিতীয় পয়েন্টটা কি না? দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কার্বন পরমাণুটি একটি কাল্পনিক সমচতুস্থলকের কেন্দ্রে অবস্থিত ও 4টি যোজ্যতা ওই চতুস্থলকের 4টি শীর্ষ বিন্দুর দিকে প্রসারিত থাকে। 3 নম্বর পয়েন্টটা কি না? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। এবার আমি দেখাবো যে কার্বনের চতুস্থলকীয় মডেলটা কিরকম হয় না? এইখানে কেন্দ্রে থাকে কার্বন, উপরে থাকে একটা হাইড্রোজেন, আর এইখানে থাকে আর একটা হাইড্রোজেন, এইখানে থাকে আর একটা হাইড্রোজেন, আর এখানে থাকে আর একটা হাইড্রোজেন। ঠিক এরকম কিন্তু হয়। এই দুটো যদি যোগ করি, এইখানটা যদি যোগ করি, এখানটা যদি যোগ করি, আর এখানটা যদি যোগ করি, ঠিক এরকম স্টাইলের কিন্তু হয়। আশা করি বুঝতে পেরেছি। এটাই হচ্ছে কার্বনের চতুস্থলকীয় মডেল। তাহলে কার্বনের সমচতুস্থলকীয় মডেল এটা। ঠিক আছে, চতুস্থলকীয় মডেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের কোশ্চেনটা আসছে, সেটা কি না কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, কার্বনের ক্যাটিনেশন ধর্ম। দেখো, আমি তোমাদের যখন জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা পড়িয়েছিলাম সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ক্যাটিনেশন ধর্মটা কিন্তু জৈব যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ জৈব যৌগগুলোই কিন্তু ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে, অজৈব যৌগগুলো কিন্তু ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে না। ঠিক আছে, এটা তোমাদের আমি বলেছিলাম। তাহলে এবার আমরা জানবো যে ক্যাটিনেশন ধর্মের সংজ্ঞা। ক্যাটিনেশন ধর্মের সংজ্ঞাটা কি? যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে তাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে। এবার দেখো, এই ক্যাটিনেশন ধর্মটা শুধুমাত্র যে কার্বনই দেখায় এমন নয়,
কার্বন ছাড়াও কিন্তু অন্যান্য মৌল ক্যাটিনেশন ধর্মটা দেখায়, কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র জৈব যৌগটা নিয়ে আলোচনা করছি সেই কারণে শুধুমাত্র কার্বনের ক্যাটিনেশন ধর্মটা নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারলে। অন্যান্য যে মৌলগুলো ক্যাটিনেশন ধর্ম দেখায় সেগুলোর কয়েকটা নাম আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু মুখস্থ করে নেবে। সেটা কি না, সিলিকন, আমি সংকেতটা লিখলাম, পাশে কিন্তু লিখে দিচ্ছি নামটা, সিলিকন। আর কে দেখায় না, বোরন দেখায়, যার সংকেতটা কি সেটা হচ্ছে বি। ঠিক আছে। আর কে দেখায় না, সালফার দেখায়, যার সংকেতটা কি, সালফারের সংকেত হচ্ছে এস। তাহলে এই তিনটে কিন্তু, এছাড়া অনেক মৌল আছে, আমি এই তিনটের নাম কিন্তু তোমাদের বলে দিলাম। এরা কি দেখায় না, এরা কিন্তু কার্বনের মতো ক্যাটিনেশন ধর্ম দেখায়। আশা করি বুঝতে পেরে। এবার দেখো, কার্বনের এই ক্যাটিনেশন ধর্মের ফলে যে শৃঙ্খল তৈরি হয় সেগুলো প্রধানত কিন্তু দুই ধরনের। প্রথম ভাগটা কি না, প্রথম ভাগটা হচ্ছে মুক্ত শৃঙ্খল। প্রথম ভাগটা কি বললাম না, মুক্ত শৃঙ্খল। ঠিক আছে। এইটা কিন্তু শাখা যুক্তও হতে পারে, শাখাহীনও হতে পারে। আমি তোমাদের স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি পরে। ঠিক আছে। শাখা যুক্ত বা শাখাহীন দুটোই কিন্তু হতে পারে। আর একটা কি না, আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। ঠিক আছে, সরি, বদ্ধ শৃঙ্খল। দেখো লিখে দিলাম। তাহলে এবার দেখো আমরা স্ট্রাকচারগুলো আঁকবো। প্রথমে আমরা জানবো যে মুক্ত শৃঙ্খল। মুক্ত শৃঙ্খলভাবে মানে কীরকমভাবে আছে কার্বনটা না, এখানে ধরো মাঝে আছে কার্বন, এখানে একটা হাত মানে হচ্ছে যোজ্যতা, এইখানে একটা যোজ্যতা, এই একটা যোজ্যতা, এই একটা যোজ্যতা। কারণ তোমরা জানো যে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, সেই কারণে আমি 4টে হাত আঁকলাম। এই কার্বনটার সঙ্গে আর একটা কার্বন পরমাণু যুক্ত আছে, তাহলে এই কার্বনটারও যোজ্যতা হবে 4 না, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু একটা মুক্ত শৃঙ্খল তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে পরপর কিন্তু কার্বন পরমাণু মানে বন্ধন করে তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে না, এই কার্বনটার সঙ্গে আর একটা কার্বন পরমাণু যুক্ত আছে, তাহলে এরও 4টে হাত থাকবে, এই একটা, এই একটা, এই একটা আর এই একটা। তাহলে এর সঙ্গে আর একটা কার্বন পরমাণু যুক্ত আছে, তাহলে এইটা, 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 4টে হলো। এইভাবে কিন্তু যুক্ত হয়ে চলে যাচ্ছে। এইটা হচ্ছে কি না শাখাহীন। দেখো এর সাথে কিন্তু আর কোনো নিচে আমি কার্বন পরমাণু আঁকিনি। যদি নিচে কার্বন পরমাণু দিয়ে আমি স্ট্রাকচার গঠন করে যাই তাহলে সেটা কিন্তু শাখা যুক্ত হয়ে যাবে। তার মানে এটা কি আমি আঁকলাম না, এটা কিন্তু আমি মুক্ত শৃঙ্খলের শাখাহীনটা এঁকে দিলাম। এবার আমি আঁকবো মুক্ত শৃঙ্খলেরই শাখাযুক্ত। সেটা কীরকম, ধরো এই একটা কার্বন পরমাণুর 4টে হাত থাকবে কারণ যোজ্যতা 4, তাহলে 1 2 3। এই কার্বনটার সঙ্গে পাশে একটা কার্বন পরমাণু যুক্ত আছে, এরও 4টে হাত থাকবে, তার মধ্যে একটা আছে 1 2 3, তাহলে 1 2 3 4, 4টে হয়ে গেল। এই কার্বন পরমাণুটার সঙ্গে আর একটা কার্বন পরমাণু যুক্ত আছে, এরও 4টে হাত থাকবে, 1 2 3 4 হয়ে গেল। এবার দেখো এই কার্বনটার সঙ্গে নিচের দিকে বা উপরের দিকে আমি একটা কার্বন পরমাণু যুক্ত করছি, তাহলে এই কার্বন পরমাণুটারও 4টে হাত থাকবে, তাহলে একটা আছে, দুটো হলো, তিনটে হলো, 4টে হলো। তাহলে একইভাবে আমি যদি এই কার্বনটার ক্ষেত্রেও করি, এই কার্বনটার সঙ্গে এই কার্বন একটা যুক্ত হলো, তাহলে এই কার্বনটার সঙ্গেও এই কার্বনটা যুক্ত হচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে না এখানে একটা বন্ধন হয়ে যাচ্ছে, তাহলে একটা, দুটো, তিনটে, 4টে। এইভাবে কিন্তু আমরা শাখা যুক্ত কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য শৃঙ্খল তৈরি করতে পারি। যেহেতু এটা একটা শাখা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মূল চেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল চেন। এর সঙ্গে দেখো নিচে একটা যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে না শাখা যুক্ত মুক্ত শৃঙ্খল তৈরি হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা কি। এবার আমরা আঁকবো বদ্ধ শৃঙ্খল। দেখো বদ্ধ শৃঙ্খলটা কীরকম না, বদ্ধ শৃঙ্খল হচ্ছে, দেখো এইখানে একটা কার্বন পরমাণু আমি আঁকলাম, এই কার্বনটার সঙ্গে এই একটা কার্বন পরমাণু আমি আঁকলাম, একইভাবে এই কার্বনটার সঙ্গে আর একটা কার্বন পরমাণু আমি এঁকে দিলাম, এই কার্বনটার সঙ্গে আর একটা কার্বন পরমাণু আমি আঁকলাম, এইটার সঙ্গে আর একটা কার্বন পরমাণু আমি এঁকে দিলাম। ঠিক আছে, এইটার সঙ্গে আর একটা কার্বন পরমাণু আমি এঁকে দিলাম। এবার এই দুটোর মধ্যে কি একটা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। এবার দেখো এই কার্বনটার ক্ষেত্রে দেখছি, এই কার্বনটার ক্ষেত্রে কটা হাত থাকা দরকার, 4টে, তার মধ্যে দেখো দুটো আছে, তার মানে এখানে কিন্তু আরও দুটো হাত যুক্ত হয়ে যাবে। একইভাবে যদি এইটার ক্ষেত্রে দেখি, এখানে দেখো দুটো হাত আছে, আমাকে আর কটা করতে হবে, দুটো করতে হবে, তাহলেই 4 হবে।
একইভাবে এইটার ক্ষেত্রে দেখো এখানে দুটো হাত আছে, তার মানে 4 করতে হলে আরও দুটো হাত করতে হবে। এই কার্বনটার ক্ষেত্রে দেখছি যে দুটো হাত অলরেডি আছে, আরও দুটো আমাকে হাত করতে হবে 4 করতে গেলে। এই কার্বনটার ক্ষেত্রে দেখো দুটো হাত অলরেডি আছে, আরও দুটো হাত আমি যদি বের করে দিই তাহলে 4টে হয়ে যাবে। এই কার্বনটার ক্ষেত্রে দেখো দুটো অলরেডি আছে, আর এখানে যদি দুটো করে দিই, হাত বের করে দিই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে না কার্বনের 4টে হাত হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এটা যেহেতু একটা বদ্ধের মধ্যে আছে, তার মানে এটা কিন্তু বদ্ধ শৃঙ্খলের স্ট্রাকচার কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু স্ট্রাকচারগুলো বোঝা। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, কারণ এইটার বেসিসেই কিন্তু সমস্ত জৈব যৌগের গঠনগুলো তৈরি করা হয়েছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো বেসিক স্ট্রাকচারগুলো বোঝা কিন্তু কতটা দরকার। এবার আমরা জানবো যে ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন অণুর গঠন। কি বললাম? এবার আমরা জানবো ইথেন, পরীক্ষায় কিন্তু পড়ে এই কোশ্চেনটা, ইথেনের অণুর গঠন সম্পর্কে লেখো, অ্যাসিটিলিনের গঠন সম্পর্কে লেখো, ইথিলিনের গঠন সম্পর্কে লেখো, এইগুলো কিন্তু দেয়। সুতরাং ভালো করে কিন্তু স্ট্রাকচারগুলো বুঝবে। ইথেন, ইথিলিন, আর একটা হচ্ছে কি না অ্যাসিটিলিন। ঠিক আছে, ইথেন, ইথিলিন, আর একটা হচ্ছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে দন্তস্ব। ঠিক আছে, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন গঠনে, এদের হচ্ছে গঠনটা আমরা জানবো। দেখো ইথেন অণু, ইথেন অণুতে স্ট্রাকচারটা কীরকম হয় না কার্বন কার্বন সবসময় কিন্তু দুটো বন্ধন তৈরি হয়। ঠিক আছে, এই কার্বনটার ক্ষেত্রে দেখো একটা হাত আছে, তার মানে আমার 4 করতে গেলে কটা হাত করতে হবে? 3টে হাত করতে হবে। আমি কিন্তু 3টে হাত করে দিলাম। এই কার্বনটার ক্ষেত্রে দেখো অলরেডি একটা আছে, তাহলে 4 করতে গেলে কি করতে হবে? আরও 3টে হাত বের করতে হবে, আমি করে দিলাম। আর এই হাতগুলোতে কে কে থাকে না প্রত্যেকটাতে কিন্তু হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। এটাই হচ্ছে ইথেন অণুর গঠন। তাহলে এটা কি বললাম না ইথেন অণুর গঠন। ঠিক আছে, এবার দেখো পরীক্ষার খাতায় যে শুধুমাত্র গঠন বলেছে বলে গঠনটাইতে এঁকে দিলে হবে না, তার সঙ্গে কিছু লিখতে হবে। কি লিখতে হবে? ইথেন অণুতে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং প্রত্যেকটি কার্বন পরমাণুর সঙ্গে 3টি করে হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। তার মানে লেখাটাতে কি আছে না এটা হচ্ছে ইথেন অণুর গঠন। তাহলে ইথেন অণুতে কার্বন আর কার্বনের মধ্যে কি থাকে না সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে দুটি কার্বন পরমাণু। একইভাবে আমি যদি কার্বন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে বন্ধনটা খেয়াল করি, সেখানেও দেখব যে সমযোজী এক বন্ধন দ্বারা কিন্তু কার্বন ও হাইড্রোজেন কিন্তু যুক্ত আছে। তাহলে এটাই হচ্ছে লিখতে হবে। তার মানে আমি লিখে নিচ্ছি। এবার দেখো তোমরা হয়তো অনেকে কোশ্চেন করতে পারো যে ইথেন অণুতে যে দুটি কার্বন পরমাণু আছে সেটা আমরা কি করে জানবো। সব সময় মনে রাখবে যে ইথ যদি কোনো জায়গায় লেখা থাকে কোনো যৌগের মধ্যে, সেটাতে কার্বন সংখ্যা কত হয় না সব সময় কিন্তু কার্বনের সংখ্যা হয় 2টো। কি বললাম না ইথ যদি কোনো জৈব যৌগে তোমরা দেখতে পাও লেখা আছে এই শব্দটা ইথ, সেখানে কার্বন পরমাণুর সংখ্যা কত হবে? সব সময় কিন্তু 2 হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা জানবো যে ইথিলিন অণুর গঠন। তাহলে এটা হচ্ছে ইথেন অণুর গঠন। এবার আমরা জানবো ইথিলিন। ঠিক আছে, ইথিলিনের গঠন সম্পর্কে আমরা কিন্তু জানবো। এখানে যেহেতু দেখো ইথ কথাটা যুক্ত আছে, তার মানে কি কার্বন কার্বন, মানে দুটো কার্বন বন্ধন আছে। ঠিক আছে, এবার দেখো এখানে যেহেতু ইথিলিন, এখানে কার্বন আর কার্বনের মধ্যে কটা বন্ধন থাকে না দুটো কিন্তু বন্ধন তৈরি হয়, অর্থাৎ কার্বন আর কার্বন দ্বিবন্ধন গঠন করে। কি বললাম আর একবার বলছি, দেখো ইথিলিন, এখানে যেহেতু ইথ কথাটা আছে সেই কারণে দুটো কার্বন পরমাণু থাকবে। ইথিলিন বা ইন কথাটা যুক্ত আছে সেই কারণে কি হচ্ছে না ইন যদি কোথাও যুক্ত থাকে কোনো জৈব যৌগে, সেখানে কার্বন কার্বনের মধ্যে দুটো বন্ধন থাকে। তাহলে ইন থাকলে দুটো বন্ধন আর ইথ থাকলে কার্বনের সংখ্যা 2টো। তাহলে এই দুটো কথা কিন্তু তোমাদের মনে রেখে দিতেই হবে। এবার দেখো এই কার্বনটার ক্ষেত্রে আমি যদি খেয়াল করি, এখানে অলরেডি 2টো হাত আছে, তাহলে আমার আর 4টে করতে গেলে কটা হাত দরকার? আর 2টো হাত দরকার। এই কার্বনটার ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, এখানে দেখো 2টো হাত অলরেডি আছে, তাহলে 4টে করতে গেলে কটা হাত দরকার? আরও 2টো হাত দরকার। তাহলে এটা হচ্ছে ইথিলিনের গঠন। তাহলে এটা কার গঠন না ইথিলিনের গঠন। ঠিক
আছে, ইথিলিনের গঠন। নিচে তোমরা কিন্তু অবশ্যই মানে গঠনটা আঁকবে, তারপরে কিন্তু নিচে লিখে দেবে ইথিলিন অণুর গঠন, যেটা ঠিক আগেরটার মতো। আশা করি বুঝতে পেরেছ। এবার কিছু লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটাও আমি লিখে দিচ্ছি। কি লিখবে না, ইথিলিন অণুতে কার্বন ও কার্বনের মধ্যে বা দুটি কার্বন পরমাণুর মধ্যে, এটাও তোমরা লিখতে পারো, সমযোজী দ্বিবন্ধন থাকে। কারণ সমযোজী বন্ধন গঠন করে কার্বন সব সময়, এটা তোমাদের আমি বলেছিলাম প্রথমেই। তাহলে সমযোজী দ্বিবন্ধন তৈরি হয় এবং প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি হাইড্রোজেন পরমাণু, আমি এখানে হাইড্রোজেন গঠন মানে সংকেতটা লিখছি, তোমরা কিন্তু এখানে হাইড্রোজেন কথাটা লিখবে। হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। আশা করি বুঝতে পেরেছ। এইভাবেই কিন্তু তোমরা একটু লিখে দেবে, দ্বারা যুক্ত থাকে। এবার আসছি, দেখো আমরা অ্যাসিটিলিনের গঠন সম্পর্কে জানবো। তাহলে এবার আমরা কার সম্পর্কে জানবো না, অ্যাসিটিলিন। ঠিক আছে, অ্যাসিটিলিন। এখানে দেখো অ্যাসিটিলিন অণুতে কার্বন ও কার্বনের মধ্যে কটা বন্ধন থাকে না, 3টে বন্ধন থাকে। কি বললাম না, অ্যাসিটিলিন অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে কটা বন্ধন থাকে না, 3টে বন্ধন থাকে। ঠিক আছে, তাহলে এই কার্বনটার ক্ষেত্রে আমি যদি খেয়াল করি, দেখো 4টে হাত দরকার, তার মধ্যে দেখো 3টে অলরেডি হয়ে গেছে আর একটা দরকার, আমি করে দিলাম। এই কার্বনটার ক্ষেত্রে আমি যদি খেয়াল করি, এখানেও দেখো 3টে হাত অলরেডি হয়ে গেছে আর একটা দরকার, সেই কারণে আমি এখানে কি করে দিলাম না, হাইড্রোজেন কিন্তু করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিচে কি লিখে দেবে, নিচে লিখে দেবে অ্যাসিটিলিন অণুর গঠন। ঠিক আছে, অ্যাসিটিলিন অণুর গঠন। এবার কিছু লিখতে হবে, কি লিখবে আমি একটু বলে দিচ্ছি। দেখো অ্যাসিটিলিন অণুতে কার্বনের মধ্যে বা দুটি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী ত্রিবন্ধন গঠিত হয়। পরমাণুর মধ্যে সমযোজী ত্রিবন্ধন গঠিত হয়। ঠিক আছে, সমযোজী ত্রিবন্ধন গঠিত হয়। আর কার্বন ও হাইড্রোজেনের মধ্যে, অর্থাৎ প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে একটি করে হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। কারণ তোমরা দেখতে পাচ্ছ CH এর মধ্যে একটাই বন্ধন আছে, আর এটা কি ধরনের বন্ধন, সমযোজী বন্ধন, সেই কারণে আমি লিখে দেবো কি, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। আশা করি বুঝতে পেরেছ। এটাই হচ্ছে 3টে অণুর গঠন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের ভিডিওতে আমি যেটুকু পড়ালাম, যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।